গার্ডরা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ সাহস পেল না চোখ তুলতে। তাদের চোখে ভীতি আর লজ্জা মিশে আছে। আহাত একে একে প্রত্যেকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে পর্যবেক্ষণ করলো। অতঃপর ডান হাতটা পাঞ্জাবির পকেটে পুড়ে গটগট করে চলে গেল ডেমো ঘরের দিকে। তাকে অনুসরণ করে পিছু পিছু ছুটল নাদিম, শাহিন আর শাওন। ডেমো ঘরের অন্ধকার আবছা আলোয় দুজন অভিযুক্ত ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। আহাত ভেতরে ঢুকেই একটা চেয়ারকে গড়গড় করে টেনে তাদের সামনে নিয়ে এক পা তুলে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ায়। আগুনে ঝলসে যাওয়া দৃষ্টি ছুড়ে দেয় তাদের দিকে। তার সেই দৃষ্টিতে দুই অভিযুক্ত কেঁপে উঠল। আহাত এবার এক হাত শাওনের দিকে বাড়িয়ে দিতেই শাওন একটা ধাতব পিস্তল তুলে দেয় আহাতের হাতে। আহাত পিস্তলটা হাতে নিয়েই ওজন মাপার মতো একবার ঘুরিয়ে দেখল। তারপর ধীরে পা ফেলে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে ছকছক করে মেঝেতে তার জুতোর শব্দ প্রতিধ্বনি হলো। সেই হঠাৎ করেই একজনের গলায় পিস্তল চেপে ধরল। চোয়াল শক্ত করে, দাঁত কিরমির করে, ঠান্ডা অথচ ভয়ঙ্কর গলায় বলে উঠল, তোদের আমি উঠতে দিয়েছিলাম বলে এত উপরে উঠে গেছিস যে এটাই ভুলে গেছিস? তোদের লাটাই আহাদ রাজার হাতে। এই বলে আহাত পিস্তলটা আরো জোরে চেপে ধরল। ছেলেটার মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। আহাত এবার তাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে আরেকজনের চোয়াল চেপে ধরে এত জোরে যে মনে হলো তার চোয়াল ভেঙে সব দাঁত খুলে বেরিয়ে আসবে। আহাত তার দিকে জড়ত দৃষ্টি ছুরি দিয়ে সিংহের মতো গর্জন করে উঠল, তোদের সাহস কি করে হলো এই আহাদ রাজার উপর আক্রমণ করার? তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। এবার সে পিস্তল হাতে একটা ঘুষি বসিয়ে দিল ছেলেটার নাক বরাবর। সাথে সাথে ছেলেটা চিৎকার করে উঠছে। তার নাক ফেটে গলগল করে রক্ত বেরিয়ে আসে। আর তাকে ছেড়ে দিয়ে বা হাতের উচ্চ পিঠ দ্বারা নিজের নাকটা ঘষে নিজের চেয়ারে টেনে বসে। অদ্ভুত একটা হাসি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভয় মিশ্রিত গলায় বলল, মাতব্বরের চামচাগিরি করতে করতে তোরা নিজেদের অস্তিত্বই ভুলে গেছিস। অথচ দেখ, তোদের মাতব্বর তোদের বাঁচাতেও এলো না। আমার আফসোস হচ্ছে তোদের জন্য। অভিযুক্ত দুজন কাতর চোখে আহাদের মুখের দিকে তাকিয়ে রইল। আহাত দু আঙ্গুল তুড়ি বাঁচিয়ে অভিযুক্ত দুজন কাতর চোখে আহাদের মুখের দিকে তাকিয়ে রইল। আহাত দু আঙ্গুলে তুড়ি বাঁচিয়ে ইশারা করতেই শাওনের আর নাদিম দ্রুত তাদের হাতের বাজন খুলে দিল। সাথে সাথে দুজন এসে আহাদের পায়ের কাছে বসে পড়ল। হাত জোর করে অনুনয় করে বললাম, ভাই ভাই এবারের মতো মাফ করে দেন ভাই, এমন ভুল আর জীবনও করবো না। আমাদের খলি মাতব্বর বলছিল যেন ওইখানে গিয়ে ঝামেলা করি আর আপনার উপর গুলি ছুঁড়ে ভয় দেখাই, তাহলে নাকি আপনি দুর্বল হয়ে তারপর থেকে সরে যাবেন। আহাত তাদের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসি প্রতিটি দেয়ালে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে এলো। মুহূর্তেই আবার হাসি বন্ধ করে তাদের সামনে সামান্য ঝুঁকে দাঁতে দাঁত পিষে বলল, আহাদ রাজা ভয় পেয়ে সরে যায় না, বরং সরাই। আমি চাইলেই ওই মাতব্বরের বংশ নির্বংশ করে দিতে পারতাম 2 মিনিটে। এরপর আবার সোজা হয়ে বসে একটু কণ্ঠে একটু অভিনয় মিশিয়ে বলল, কিন্তু কি বলতো, আমার মনটা আবার বড্ড নরম তুলতুলে, একদম হাওয়াই মিঠাই মতোর। তাই ওকে সুযোগ দিয়েছি, কিন্তু ও আমার নরম মনটা গরম করে দিল। এবার কি করা যায় বলতো? এই বলে গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে ভাবনা সূচক ভঙ্গি খেলালেন। তার কণ্ঠে জমে থাকা ঠান্ডা অভিনয় ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, ওর ওই টাকলা মাথাটার ভাস্কর্য বানায়া শাহবাগ চত্বরে ঝুলাইয়া রাখলে কেমন হয়? তার এই কথায় পাশে থাকা শাহিন, নাদিম আর শাওন মুখ টিপে হেসে ফেলল। তবে সেই হাসি নিজেদের ভেতরেই সংযত রেখে নিল। তখনই ছেলে দুটো আবারও অসহায়ের মতো উতলা হয়ে বলে উঠল, ভাই আপনি যাই করবেন আমরা আজ থেকে আপনার লগে আছি ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের এইবারের মতো মাফ করে দেন ভাই। আর তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চোখ রক্তবর্ণ, দাঁত কিরমির করে গর্জে উঠল নাদিম আর এই মাতব্বরের চামচাই আমি তোদের কোন মায়ের পেটের ভাই? হ্যাঁ, আরেকবার ভাই বললে তোদের চান্দিনা ফুটা কইরা দিব। আর ক্ষমা, আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। শাওনের দিকে তাকে ইশারা করতেই তারা 2 মিনিটের মধ্যে পাশের কক্ষ থেকে দুটো বরফের খণ্ড এনে রাখলেন মেঝেতে। ছেলে দুটো অবাক শুধু তাকে আছে,
কি হচ্ছে বুঝতে পারলো না। আহাত অভিযুক্ত ছেলে দুটোর দিকে তাকে আদেশ করলো। ওই বরফের উপর উঠে দাঁড়া, কুইক। তারা দুজনে আবারও একে অপরের মুখ চাওয়াচাই করছে। এরপর আবার আহাদের জ্বলন্ত দৃষ্টির দিকে তাকিয়ে ধরফর করে খালি পায়ে উঠে দাঁড়ালো বরফের উপর। পা রাখতে কেঁপে উঠলো শরীর। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আহাত এবার গর্জে উঠল। এবার কান ধর। আবার দুজনেই হতভম্ব হয়ে তাকালো, কিন্তু আহাদের ভয়ঙ্কর দৃষ্টি লক্ষ্য করে কাপা কাপা হাতে ক্যান ধরল। তখনই আহাদ কর্কশ গলায় বলল, এভাবে না, মুরগি হইতে পারিস? না পারলে আমি শিখিয়ে দিচ্ছি। হাঁটুর নিচে দিয়ে হাত নিয়ে কান ধরবি। যতক্ষণ না আমি বলবো কান ছাড়া যাবে না, তা না হলে আবার প্রথম থেকে মিনিট কাউন্ট করা হবে। এখন দ্রুত কান ধর। অভিযুক্ত দুজন বাধ্য হয়ে আহাদের বলা নিয়মে কাপা হাতে হাঁটুর নিচ দিয়ে হাত ঢুকিয়ে কান ধরল। আর ইতিমধ্যে তাদের হাত কয়েকবার ছুটেও গেল, তবে কেঁপে কেঁপে আবারও কান ধরল। এদিকে তাদের শরীর শীতল হয়ে গেল, মুখ নীলচে বর্ণ ধারণ করলো। ঘরের বাতাসও তখন নিঃশব্দ ভয় ঝুলে আছে। আহাত চেয়ারে বসে সেদিকে তাকে একটা রহস্যময় নির্মম হাসি খেলে গেল। অতঃপর চেয়ার থেকে উঠে শাওনের দিকে তাকে কড়া গলায় বলল, শাওন, নেক্সট ডেমো রেডি কর। এটা শেষ হলে পরেরটা শুরু করবি। ওদের খাতিরদারিতে যেন কোনো কমতি না থাকে। আহাদ রাজার ডেমো ঘরে এসেছে। সবগুলো ডেমো প্রয়োগ না করলে মান ইজ্জতের দফারফা হয়ে যাবে। আমি যাচ্ছি, জরুরি কাজ আছে। কোনো ছোটখাটো ভুলও যেন না হয়। আন্ডারস্ট্যান্ড? শাওন মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আপনার মুরগি আমরা সামলে নেব। গুড। একটা বাঁকা হাসি টেনে বলল আহাদ। এরপর শাহিনের দিকে তাকে ইশারা করে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে অনুসরণ করে শাহিনও পিছু নেয়। বাইরে তখন গোধূলি গনিয়ে এসেছে। আকাশটাও গাঢ় চ্যানের মতো। মির হাউজের পাথরের দেয়ালে পড়েছে লালচে আভা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে ক্ষমতার সেই অদৃশ্য মুখ, আহাজ রাজা। পরের দিন সকালে রোদটা ছিল একটু তীব্র। সূর্যের আলো পাতলা পর্দার ফাঁক ফোকর দিয়ে ঘরের ভিতরে ঢুকে সোজা গিয়ে পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। সেই আলো প্রতিফলিত হয়ে হৃদিতার মুখে এসে পড়তে সে বিরক্ত হয়ে কপালে গুজে নিল। জানালার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে পর্দাটা টেনে দিয়ে আবারও নিজের সাজগোজে মন দিল। চুলগুলো পেছনে নিয়ে রাবার বেঞ্চে বেঁধে নিল। সামান্য এলোমেলো গুচ্ছগুলো কান পাশে গুজে ওনাটা মাথায় টেনে নিল নিখুঁতভাবে। আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেল। একবার ঘড়ির দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়ো করে রুম ছেড়ে বেরিয়ে আসে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠে হৃদিতা হালকা হাসলো। সেই আগে থেকেই জানতো কে আসতে পারে, তাই তাড়াহুড়ো করে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই তার পুরো পরিবার যেন একসাথে ফ্রেমে ধরা পড়লো। হৃদিতা মুখে হালকা হাসি টেনে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হৃদিতা মুখে হালকা হাসি টেনে সালাম দিল। খুবই নম্রভাবে জবাব দিল তারিক রায়ান। শব্দ পেয়ে তড়িঘড়ি করে পাশের ঘর থেকে ছুটে এলো ঈশানী। ব্যাগপত্র নিয়ে ভেতরে এসে ড্রয়িং রুমে বসলো সবাই। দীর্ঘ জার্নির পর ক্লান্ত দেহটাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করলো। এমন সময় পেছন থেকে রিধির মাথায় একটা টোকা পড়লো। রিধির কপাল গুছিয়ে পেছনে তাকাতেই দেখলো 32 পাটি দাঁত বের করে দাঁড়িয়ে আছে তানভীর। রিধির সাথে কটমট করে চেঁচিয়ে উঠলো, ও এখানে কি করছে? ওকে আনছো কেন? এই বদের হাড্ডিরে কেন আনছো? তানভীর ঠোঁট পাকিয়ে বলল, আমাকে কেউ কুলে করে আনে নাই। এই যে দেখ, আমার দুইটা পা, দুইটা হাত আছে, আমি একাই আসতে পারি। রিধির মুখে একখানা কুটিল হাসি টেনে বলল, হ্যাঁ, কিন্তু ব্রেন নাই, মস্তিষ্কহীন হাফ লেডিস একটা। কি বললি তুই? ঠিকই তো বলেছি। তানভীর এবার রাগে তেড়ে গেল তার দিকে। ঠিক তখনই রিদিতার মা ফরিদা বেগম তর্জনী আঙুল উঁচিয়ে ধমক দিলেন, তানভীর, মার খাবি কিন্তু এবার, এজন্যই তোকে আনতে চাইনি আমি। তানভীর প্রতিবাদী মুখে বলল, ফুফু, তোমার মেয়ে কি বললো শোনি? কোথায় একটু লেবুর শরবত টরবত বানিয়ে খাওয়াবে? এত কষ্ট করে এলাম, তা না করে আমার মতো সাদা সিধা ছেলেটাকে উল্টা পাল্টা বলতেছে। রাইসা পাশ থেকে জোরে হেসে উঠে বলল, ও নাকি সাদা সিধা। রীতি বিরক্তিতে তানভীরের দিকে তাকে কটমট করে বলল, বাসায় লেবু নাই। লেবু নাই তো কি ভীমো নাই?
অন্তত ভীম দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসতে পারিস। শুনিস নাই ভীমে 1000 লেবুর শক্তি থাকে। ভীম কেন? তোর কপালে বিশেষ শরবতও মিটবে না, বদের হাড্ডি। দাঁতে দাঁত চেপে বলে দরজার দিকে হাঁটতে শুরু করলো তারেক রায়ান ধীরে। এবার ধীর গলায় জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? রিদিতা জুতা পরতে পরতে এক কথায় উত্তর দিল, ভার্সিটি। যাওয়ার দরকার নেই। তারেক রায়ানের গলায় গাম্ভীর্য, বাক্যটা যেন দেয়ালে আসে পড়লো। ঘরের ভেতর হঠাৎ একটা নিস্তব্ধতা। ঈশানী ফ্রিজ থেকে পানি বের করছিল, তার হাতও মাঝপথে থেমে গেল। দু বোনের চোখে চোখ পড়লো, যেন তার নীরবে কোনো পরামর্শ করছে। অতঃপর ঈশানী ঠান্ডা পানি ঢেলে গ্লাসটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, আপু, এত দূর এসে ওর পড়াশোনা বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে? আমার পড়াশোনাও মাঝপথে থেমে গেল। এখন হৃদিকে অন্তত। তারেক রায়ান ঈশানীর কথা কেটে দিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, ওর পড়া কে বন্ধ করেছে? আমি তো শুধু আজ যেতে বারণ করেছি, কারণ বাইরে পরিস্থিতি ভালো না। কয়েকদিন যাক, সব শান্ত হলে তখন না হয় রেগুলার ক্লাসে যাবে। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু তাতে এক ধরনের স্নেহও লুকিয়ে আছে। বাবার কথায় দুবন যেন স্বস্তি নিঃশ্বাস পেল। হৃদিতা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, একটা নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতন ধীর পায়ে আবারও নিজের রুমেই ফিরে গেল। পর্দা সরিয়ে আবার জানালা খুলে দিল, সূর্যের আলোটা ঝিলিক দিয়ে ঘরে ঢুকে রীতি জানালার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। বাইরে আলো তখনও ছড়ানো, কিন্তু তার চোখে যেন আলো নেই। মনটা কেমন অদ্ভুতভাবে ভারী লাগছে। আইয়া ওপর থেকে সিঁড়ি বেয়ে ধুপধাপ করে শব্দ নিচে নেমে আসে। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ যেন স্পষ্ট, যেন সে নিজেই নিজের উপস্থিতি বুঝে নিচ্ছে। কিন্তু নিচে আসতে চোখে পড়লো ডাইনিং টেবিলে বসা আদনানের দিকে। হালকা আকাশি রঙের শার্টের হাতা গুটানো, ঘন কালো চুলগুলো পরিপাটি করা, সেট করা, নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে চুপচাপ বসে সকালের নাস্তা করছে। আইয়া এক মুহূর্ত থমকে গেল, যেন ছোঁচ কামড়ে দ্বিধা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারিদিকে একবার চোখ বুলিয়ে সোজা গিয়ে সোফায় পা তুলে বসে। আলিমা বেগম সেদিকে তাকিয়ে ডাকলেন, আহিয়া, নাস্তা করবি না? এদিকে আয়। তখনই আদনান চোখ তুলে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি গিয়ে আটকে গেল আহিয়ার চোখে। মুহূর্তটা স্থির হয়ে গেল। আহিয়ার বুকের ভেতর থুকপুকাটি বেড়ে যায়। চোখে চোখ পড়তেই কেমন অদ্ভুত অনুভূতি হলো, আর সে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, না চাচি আম্মু, এখন ভালো লাগছে না, পরে খাবো। হালিমা বেগম কপাল কুঁচকে বলেন, পরে কখন খাবি? ভার্সিটি যাবি না আজ? না। সে কি, শরীর খারাপ নাকি? বলেই সে উদ্বেগ নিয়ে তাড়াতাড়ি করে এগিয়ে গেলেন তার দিকে। কাছে গিয়ে কপালে হাত রেখে বললেন, কই, শরীর তো ঠান্ডাই মনে হচ্ছে, তাহলে ঘামছিস কেন? আদনানও তার নাস্তার চামচটা নামিয়ে রাখলো। দু বাহু ঘুরি সোজা হয়ে বসে তার দৃষ্টি স্থির হয়ে ড্রয়িং রুমে আহিয়া হালিমা বেগমের হাত ছড়িয়ে দিয়ে বলল, আমার কিছু হয়নি চাচি আম্মু, আমি ঠিক আছি। তুমি শুধু এক কাপ কফি দাও। ঠিক আছে, বস, আমি নিয়ে আসছি। হালিমা বেগমের চলে গেলেন রান্নাঘরের দিকে। ঘরটা আবারও নিস্তব্ধ, শুধু গড়ির টিকটিক শব্দ। আহিয়া ব্যস্ত হওয়ার ভঙ্গিতে করে পাশের টেবিল থেকে একটা গল্পের বই তুলে নিয়ে পড়ার ভান করলো। একটু পর পর টের পেল তার কানে ভেসে আসছে পদচারণের শব্দ। নিঃশব্দে মেপে মেপে কিছু কাছে আসছে। নিশ্চিতভাবে নিজের হৃদস্পন্দনের শব্দ নিজেরই কানে বাজছে থকথক করে। চোখ তুলে দেখে আদনানের ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে। আহিয়ার বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হলো। বইয়ের পাতায় চোখ রাখার চেষ্টা করলো, কিন্তু হাত কাঁপছে। আদনান সামান্য ঝুঁকে এলো, তার মুখ ঠিক আহিয়ার সামনে উচ্চতায়। আহিয়া চোখ বড় বড় করে তাকালো, গলা শুকিয়ে আসছে, কণ্ঠ ভারী হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, কি করছেন আদনান ভাই? আদনান তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এক মুহূর্ত, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে পেছনে থেকে তার জেকচেরি কোচা চেনে নিল। আদনান চোখে তখন একরকম ঠান্ডা দুষ্টুমি, ছোচে অর্ধেক বাঁকা হাসি টেনে শান্ত স্বরে বলে উঠল, এটা নিচ্ছিলাম, এমনভাবে তাকাচ্ছিস যেন অনেক বড় অপরাধ করেছি। আহিয়া দ্রুত নজর সরিয়ে চোখ পিটপিট করে আবারও বইয়ের মনোযোগ হওয়ার ভান ধরে।
এটা দেখে আদনান ঠোঁট কামড়ে একচিলতে হাসি ফুটিয়ে বলল। এত ব্রিলিয়েন্ট কবে হলি আহি? আহিয়া তড়াক করে তার দিকে তাকায়, বলে। মানে? আদনান হাত বাড়িয়ে আহিয়ার বইটা সোজা করে দিয়ে বলল। বই উল্টো ধরে খুব মনোযোগ দিয়ে পড়ছিস, তাই জিজ্ঞেস করলাম আর কি। আহিয়া মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। চোখ নিচে নামিয়ে দেখে বইটা সত্যি উল্টো ধরা। তার মুখ লজ্জা লাল হয়ে গেল, মাথা নিচু করে নিল, যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছে। আদনান মৃদু হেসে ফেলল। আহিয়ার কানে বাজছে সেই হাসির মৃদু প্রতিধ্বনি। ঠিক তখনই পাশের ঘর থেকে আফরোজা শেখ বেরিয়ে এলেন। আদনানের সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে মুখে নিরপেক্ষ ভাব আনলো। আফরোজা শেখ নিজের নির্দিষ্ট চেয়ারে বসতে বসতে ডাকলেন আদনানের দিকে, তাকালেন। আদনান তড়িঘড়ি করে চলে যেতে নিলে তিনি পিছু ডাকলেন। আদনান। আদনান ঘুরে তাকায় আফরোজা শেখের দিকে, এরপর 2 কদম এগিয়ে যায়। আফরোজা শেখ নিজে নির্লিপ্ত কণ্ঠে বললেন। আদনান, আজ বিকেলে তাড়াতাড়ি আসার চেষ্টা করো, সন্ধ্যায় ও বাড়ি থেকে মেহমান আসবে। আশা করি আজ কোনো গড়বড় করবে না। মাথা নিচু করে বলল। ঠিক আছে ছোট আম্মা, আমি সময় মতো চলে আসবো। আফরোজা শেখ চোখের ইশারায় যাওয়ার জন্য সম্মতি দিতে আদনান গট গট করে বাসা থেকে বেরিয়ে গেল। পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। আর আহিয়া অবচেতনভাবে আদনানের চলে যাওয়া পিঠের দিকেই তাকিয়ে রইল। সূর্য তখন ঠিক মাথার উপরে, বাইরের রাস্তাগুলো ঝলসে উঠেছে তপ্ত রোদের আছে, বাতাস নেই বললেই চলে। রিদিতা জানালার পাশে বসে রাইসার সাথে গল্প করছিল। অনেকদিন পর 2 বোন একসাথে হয়েছে, অথচ আগের মতো সেই ঝগড়া খুনসুটি মজা তামাশা কিচ্ছু নেই। দূরত্ব তাদের সম্পর্কের মাঝখানে অজানা দেয়াল তুলে দিচ্ছে। হঠাৎ রাইসার কথার মাঝখানেই গম্ভীর মুখে বলে ওঠে। আপু, তুমি জানো আব্বু আর মামা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছিল। মুহূর্তে রীতির শরীরটা শক্ত হয়ে গেল, মুখের হাসিটা মিলিয়ে গেল। এক ঝটকা চোখ বড় বড় করে একরকম চেঁচিয়ে উঠল। কি? রাইসা তাড়াতাড়ি মুখ চেপে ধরে ফিসফিস করে বলল। আসতে বলো আপু, আম্মু যদি জানে আমি তোমাকে আগে থেকেই বলে দিয়েছি তাহলে আমার খবর আছে। হৃদির মুখের রং এক মুহূর্তে লালচে হয়ে উঠল। রাইসা হাত সরিয়ে জিজ্ঞেস করলো। আগে বল, কার সাথে? মুসা ভাইয়ের সাথে? আরে না। তাহলে? আমি তো শিওর কিছু জানি না, কিন্তু শুনেছি ছেলে নাকি ডক্টর। আব্বু বলল দেখতেও নাকি সুন্দর আছে। আমার তো ডক্টর শুনেই খুব খুশি লাগছে। উফ। রাইসার চোখে হালকা ঝিলিক, কিন্তু হৃদির চোখে তখন শুধু রাগ আর অবিশ্বাস। রাইসা যেভাবে বলেছে তার মানে বিয়ের কথা অনেক দূর এগিয়ে গেছে। ভাবতে হৃদির রাগ মাথা চড়ে উঠল। সে আর এক মুহূর্ত সহ্য করতে পারল না। দাঁত কিরমির করে উঠে ড্রয়িং রুমে চেঁচিয়ে উঠল। আম্মু, তোমরা আমার বিয়ের কথা বলছো অথচ আমি কিছুই জানি না। তার চিৎকার শুনে ঈশানীয় রান্নাঘর থেকে ছুটে এলো ফরিদা বেগম। দৃঢ়ভঙ্গিতে ডাকলেন, তাকালেন মেয়ের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে, বললেন। জানানোর জন্যই তো আসছি। তার মানে রাইসা যা বলেছে সব সত্যি? ফরিদা বেগমের তীক্ষ্ণ চোখের দৃষ্টি পড়তে রাইসা গুটিয়ে গেল ঈশানীর পেছনে। রিধি এবার ঈশানীর দিকে তাকিয়ে বলল। তুমিও জানতে তাই না? ঈশানী দ্রুত মাথা নেড়ে বলল। না, আমিও আজকে শুনছি, একটু আগেই আম্মু বলছে। এর আগে সত্যি আমি কিছু জানতাম না। রিদিয়ার নিজেকে সামলাতে পারল না, রেগে গিয়ে পায়ের কাছে থাকা ময়লার ঝুড়িতে একটা লাথি মেরে চিৎকার করে উঠল। আমার মতামত ছাড়া আমার বিয়ে কি করে ঠিক করতে পারো তোমরা? ফরিদা বেগম রিদির দিকে তাকে দৃঢ় গলায় বললেন। যেভাবে তোর মতামত ছাড়াই তোরে দুনিয়াতে আনছি। কথাটা ছুরি হয়ে বিঁধল রিদির বুকের ভেতর, কিন্তু ওর উত্তর দিতে পারল না। ছোটবেলা থেকেই রিদির স্বভাব যখন খুব রেগে যায় তখন তার মুখ থেকে একটা শব্দ বের হয় না। ঠিক তখনই দরজার কলিং বেল ভাজলো। রাইসা দৌড়ে গিয়ে দরজায় খুলে দিতে ভেতরে ঢুকলেন তারেক রায়ান, পাশে সুমন ও তানভীর। ড্রয়িং রুমে এমন ভারী নীরবতা দেখে সুমন ঈশানীর দিকে তাকে জিজ্ঞেস করলো। কি হয়েছে? ঈশানী হালকা চোখের ইশারায় রিদির দিকে তাকিয়ে দেখলো। সুমন সঙ্গে সঙ্গে বুঝে গেল। তারেক রায়ান ধীরে ধীরে সোফায় বসলেন। স্নেহভরা চোখে মায়ের দিকে তাকিয়ে হাতের ইশারায় করে কাছে ডাকলেন। এদিকে আসো। রিদিতা মাথা নিচু করে ধীরে ধীরে গিয়ে বাবার পাশে বসলো। তারেক রায়ান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলেন। আমি জানি তুমি আমার কথা অবাধ্য হবে না। আমি জানি তুমি আমার কথার অবাধ্য কখনো হবে না। তবুও তোমার নিজস্ব একটা মতামত আছে, তাই সরাসরি বলছি
তোমার বান্ধবী আরিহার মা আফরোজা শেখ তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। সে তোমাকে তাদের পরিবারের বউ করে নিতে চায়। আমি এখনো সিদ্ধান্ত জানাইনি, তোমার মতামত নিয়ে তবেই জানাবো। রিদিতা এক মুহূর্তের জন্য শীতল হয়ে যায়। আহিয়ার মা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তাকে বউ করে নিতে চায় মানে? রিদি কাপা কাপা গলায় বলল। তারেক আহাদ রাজা, কিন্তু রাইসা যে বলল ডাক্তার। আহিয়ার মাথা নেড়ে বললেন, না না, আহাদ রাজা মীরের জন্য হলে তো আমি কখনোই মত দিতাম না। আদনান মীরের জন্য চেয়েছে। রীতির বুকটা থক করে নিচে নেমে গেল। বুকের ভেতর তোলপাড় শুরু হলো, যেন সব কিছু এক নিমিষে লঞ্চফঞ্চ হয়ে গেছে। তার বাবার কথা ঈশানীও এবার চোটে দাঁড়িয়ে পড়ল। চট করে দাঁড়িয়ে পড়ল। রীতির ঠোক গিলতে পারছে না, মনে হলো কেউ গলা চেপে ধরেছে। সে ঈশানীর দিকে তাকালো অসহায়ের মতো। ঈশানী তার দৃষ্টির ভাষা বুঝতে পেরে বাবার দিকে তাকিয়ে বলল, আবু, রিদি এখনো পড়াশোনা করছে, ওর অনার্সটা শেষ হোক আগে, তারপর না হয় বিয়ের কথা ভেবো। তারেক রায়হান শান্তভাবে উত্তর দিলেন, বিয়ে হলেই তো আর পড়াশোনা বন্ধ হয়ে যাবে না। আর আদনান মীর এতটাও মূর্খ না যে বিয়ের পর নিজের বউয়ের পড়াশোনা বন্ধ করে দিবে। সুমন পাশ থেকে নরম গলায় বলল, তবুও বাবা, আরেকবার একটু ভেবে দেখলে ভালো হতো না? তারেক রায়হান একটা দীর্ঘশ্বাস নিলেন, সুমনের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, তোমার কি মনে হয় বাবা, আমি চিন্তা ভাবনা না করেই হুট করে এমন সিদ্ধান্ত নিয়েছি? না, আমি এটা নিয়ে অনেক ভেবেছি, খোঁজ খবর নিয়ে তবেই এই পর্যন্ত এসেছি। তোমার মা আর মামাও চায় এই বিয়েটা হোক। এখন শুধু হৃদিতা মতামত দিলে আজই আমরা মীর হাউজ যাব। রীতির গলা বাষ্পে ঠেকে গেল, কোনো কথাই বের হতে চাইল না মুখ দিয়ে। চোখ টলমল করে কয়েক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। প্যাচ প্যাচ করে নাক টেনে বহু কষ্টে সাহসী জুগিয়ে বলল, আমি এ বিয়ে করবো না আম্মু। আমি এই বিয়ে করবো না আব্বু। আমি এখন বিয়ে করবো না। আমি কথাটা উচ্চারণের সাথে সাথে ফরিদা বেগম গজে উঠলেন, রিদি কেন করবি না? কারোর সাথে সম্পর্ক আছে তোর? কাউকে পছন্দ করিস? তাহলে বল। ফুপিয়ে ফুপিয়ে তাকালো মায়ের দিকে। তখনই তারেক রায়হান কড়া গলায় বললেন, কি আজে বাজে বলছো ফরিদা? আমার মেয়ের প্রতি আমার ভরসা আছে। ও এমন কিছু করবে না যাতে তার বাবাকে সমাজে মাথা নিচু করে চলতে হয়, তাই না মা? শেষ কথাটা বলেই তিনি মেয়ের মাথায় হাত রাখলেন। রিদি মাথা নিচু করে বসে রইল, কোনো কথা বলতে পারলো না। চোখ থেকে চপচপ করে গরম অশ্রু ঝরছে। তার মনের অবস্থা সে কি করে বোঝাবে সবাইকে? কি করে তার বাবার এই আত্মবিশ্বাস ভাঙবে? বুকের ভেতর মনে হলো কোনো ভারী পাথর চাপা পড়েছে। যন্ত্রণা হচ্ছে, তার খুব যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণার ভার সামলা দিতেন পারল না রিধি। কোনো রকমে উঠে নিজের রুমের দিকে দৌড়ে গিয়ে ভেতর থেকে দরজা ঠাস করে বন্ধ করে দেয়। কাপা কাপা হাতে ফোনটা তুলে এক মুহূর্ত দিতার পর আদ রাজাকে কল দিল। এই প্রথম সে আদ রাজাকে কল করেছে। আদ রিসিভ করলে কি বলবে সে নিজেও জানে না, তবুও কল দিল, কিন্তু রিসিভ হলো না। রিধি বুঝতে পারলো হয়তো কোনো সভা কিংবা মিছিল মিটিংয়ে আছে, তবুও রিধির সেটার পরোয়া না করে আরও কয়েকবার কল দেয়, কিন্তু একবারও রিসিভ হয় না। শেষ পর্যন্ত নিরাশ হয়ে রাগে আর ক্ষোভে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। তারপর বেডের পাশে মেঝেতে বসে বিছানায় মুখ গুজে হু হু করে কান্নায় ভেঙে পড়ে। একটা চাপা কান্না, অথচ তার ভেতরে সবকিছু তছনছ করে দিচ্ছে।